আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কুলম্বস ল। তো কুলম্বস ল কি দেয় আমার, এটা একটু বুঝে নেওয়া দরকার আছে। দেখো, ক্লাসিক্যাল মেকানিক্স বা আমাদের মেকানিক্স যেটা বলি আমরা, সেখানে আমরা দেখি যে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ হয় সেই বলের মান কত, বল ফোর্স, তার মান কত এটা আমরা বের করে থাকি। এখন কুলম্বস ল আমাদের এই আইডিয়াটা দেয় যে দুটো চার্জ পার্টিকেল যদি থাকে, প্লাস বা মাইনাস যে এনিথিং হতে পারে, তাহলে তাদের মধ্যে বলের পরিমাণ কত, এফ সি, চার্জ পার্টিকেলের জন্য বল কত, মানটা কত, এটা বলে দেয় কুলম্বস ল। তো এই জন্য কিছু একটা এক্সপেরিমেন্ট তো অবশ্যই কুলম্বস করেছিলেন, এমন তো নয় হাতে ধরে করে দিয়েছে। কুলম্বস কি কি পেয়েছিলেন সেটা আমরা একটু দেখি। এখানে আমরা দেখছি দুটো বস্তু রাখা আছে, একটা স্কেলও দেওয়া আছে। এখানে Q1 চার্জ এর জন্য এটা একটা প্যানেল আছে, Q2 চার্জের জন্য এটা একটা প্যানেল আছে। আমরা এটা চেঞ্জ করে চার্জ বাড়ানো বা কমানো করতে পারি। এখন তোমরা দেখতে পাচ্ছ এটা 0 মাইক্রোকুলম্ব এবং এটাও 0 মাইক্রোকুলম্বে রয়েছে। এখন আমি ধীরে ধীরে চার্জ বাড়াবো, কি হয়। এটা সামান্য চার্জ বাড়িয়েছি, এটারও সামান্য চার্জ বাড়িয়েছি। খেয়াল করে দেখো, একটা বল এখানে আমরা দেখতে পাচ্ছি, ফোর্স, একটা ফোর্স রয়েছে। গুড। ফোর্সটা কেমন টাইপের ফোর্স সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। আমরা একটু বাড়িয়ে দিই, ধরো ফোর্সটা বাড়িয়ে আমি একটা সরি চার্জটা বাড়িয়ে দিলাম, এদিকে চার্জ বাড়ালাম। দেখো, তীর চিহ্নটা খেয়াল করো, তীর চিহ্নটা বাইরের দিকে, তাই না? বাইরের দিকে, অর্থাৎ একে অপরকে কি করছে, ঠেলছে। এবং এই যে ম্যানটা রয়েছে, হিউম্যান একটা ফিগার কিছু একটা আছে, এই চেষ্টা করছে যেন এটাকে ধরে ঠেলে ভিতরের দিকে নিয়ে যাওয়া। তো ভিতরের দিকে নিয়ে যাওয়ার মানে এ বাইরের দিকে আসার চেষ্টা করছে, অর্থাৎ রিপালশন হচ্ছে। এটা কুলম্ব পাচ্ছেন কিভাবে না, চার্জগুলো তো সেম সাইনের আছে, অর্থাৎ পজিটিভ যদি নেওয়া হয় তাহলে গুড রিপালশন হবে, এটা আমরা জানি। এবং আমরা ক্রমশ কি করব, প্রথমে চার্জগুলোকে বাড়িয়ে দিই। চার্জ যদি বাড়াই কি হয়, চার্জ অনেকটা বাড়িয়ে দিয়েছি, দেখো বলটা সামান্য বেড়েছে, সামান্য, বেশি বাড়েনি। এবার আমি যদি এটাকে বাড়িয়ে দিই, অনেকটা বেড়ে গেছে। অর্থাৎ একটা জিনিস খুব ভালো বোঝা যাচ্ছে যে এই যে বলটা এর মধ্যে কাজ করছে, এফ সি যেটা আমরা বলছিলাম, সেটার সঙ্গে একটা প্রপোর্শনালিটি সম্পর্ক হয়ে চার্জে Q1 এর সম্পর্ক আছে এবং Q2 এর একটা সম্পর্ক আছে। Q1 Q2 বাড়ালে বা কমালে কি হচ্ছে, আহ, বলটা বদলে যাচ্ছে। তো যদি আমি কমিয়ে দিই কি হবে, কমানোর তো দুটো রকম আছে, একটা হচ্ছে এটা ভাবে কমাতে পারি শূন্য ক্রস করে। দেখো এবার কিন্তু বলের অভিমুখ ভিতরের দিকে, অর্থাৎ এরা আকর্ষণ করছে পরস্পর। এই যে আকর্ষণটা এরা করছে, কেন করছে, কারণ একটা চার্জে মাইনাস, একটা প্লাস, মাইনাস এবং প্লাস অর্থাৎ পরস্পর অ্যাট্রাক্টিভ। তো যদি দুটো পজিটিভ হয় বা দুটো নেগেটিভ হয়, দুটো যে নেগেটিভ হয় তাহলে কি হবে দেখি আমরা, এটাকে আমরা নেগেটিভ করে দিলাম, দেখো আবার রিপালশন চলে এলো। তাও সেম টাইপ অফ চার্জ, তাই না, -10 -10। কিন্তু যদি এটাকে আমরা আস্তে 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 যদি পজিটিভ করি, একটাকে একটাকে নেগেটিভ রাখি, দেখা যাচ্ছে কি না, বলটা কেমন হচ্ছে, এটা আকর্ষণ বল হচ্ছে, কি বল কি। গুড। এখন খুব ভালো কথা, তো কুলম্ব এখান থেকে একটা এক্সপেরিমেন্ট পেলেন যে বল যেটা সেটা Q1 এবং Q2 উভয়ের সাথেই প্রপোর্শনাল থাকছে। Q1 যদি বাড়ানো হয় বল বাড়ছে, Q2 যদি বাড়ানো হয় তাও বল বাড়ছে। সাইনের কথা পরে আসছি, বলটা আকর্ষণ বা বিকর্ষণ দুই হতে পারে। এখন অব্দি কুলম্ব এই অব্দি গিয়েছি। এইবার কুলম্ব করলেন কি, একটা খুব সুন্দর কাজ করলেন যে চার্জ সেম থাকুক, 10 -10 থাকুক, অসুবিধা নেই। এবার এখন ডিস্টেন্স আছে 0 আর হচ্ছে ধরো 5.5 মতন আছে। এখন এটাকে আস্তে 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 দেখো, আমি আস্তে আস্তে চেঞ্জ করবো, ডিস্টেন্স চেঞ্জ করব এবং বলের মান কিভাবে বদলাচ্ছে দেখো। 390 সামান্য, আমি 1 ঘর এগোচ্ছি আর হুড় করে বাড়ছে, খেয়াল করছো? দেখো ডিস্টেন্স কমাচ্ছি কিন্তু আমি, বল পরিমাণ কিন্তু হুড় করে বাড়ছে, তাই না? তার মানে এখান থেকে একটা জিনিস কুলম্ব পেলেন, সেটা হচ্ছে ডিস্টেন্সের সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে। তো আমি যত কাছে আনছি তত বল অনেক বাড়ছে, অনেকটাই বেড়ে যাচ্ছে। তো সামান্য কমালে অনেকটা কমে যাচ্ছে, 585।
আমি জাস্ট এক ঘর কমিয়েছি, 585 নয়, এটা 4585, সামান্য কমালাম 3994। তার মানে 4585 থেকে 3994, প্রায় 660 নিউটন অব্দি বল কমে গেছে সামান্য শিফটিং এর জন্য। তো এই ভ্যালুগুলোকে বা ডেটাগুলোকে যখন উনি এক জায়গায় নিয়ে আসলেন, উনি দেখলেন যে কুলম্বস লটা বা কুলম্ব ফোর্স যেটা, সেটা প্রপোর্শনাল টু 1/r²। আর কোনটা? এদের মাঝে যে ডিস্টেন্স, সেটা, এটা আমি যত বদলাবো তত বলটাও বদলাবে, এবং যত দূরে যাচ্ছি দেখো বলটা ক্রমশ কমছে, কমতে 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 মোটামুটি ভাবে চলে এসছে 89 নিউটন 10 সেন্টিমিটার ডিস্টেন্সে। এটা শূন্যস্থানই ধরে নাও। ক্রমশ কমছে এবং কমতে 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 এটা একদম 89 নিউটনে চলে এসছে। এখন যদি আমি চার্জ উল্টে দিই তাহলে কি হবে? চার্জ উল্টে দিলে যেটা হবে সেটা তো আমরা এক্সপেরিমেন্টে পেয়েছি, এই যে বিষয়টা। তাহলে কুলম্ব যেটা দেখলেন সেটা হচ্ছে এই দুটোর উপরে নির্ভরশীল, ডিস্টেন্সের সাথে এবং চার্জের মাল্টিপ্লিকেশনের সাথে। অর্থাৎ মাল্টিপ্লিকেশন বড়টা ভুল হবে এখনো, কারণ প্রপোর্শনাল টু Q1 এবং Q2। তো Q1 এবং Q2 দুটোর উপর নির্ভরশীল। এখান থেকে কুলম্ব কি করলেন না, একটা ল তৈরি করলেন। এক্সপেরিমেন্ট থেকে আমরা যেটা পেয়েছি সেটা যে কুলম্ব ফোর্স যেটা Fc, এটা প্রপোর্শনাল টু Q1। আমি ছবিটা এখানে একবার এঁকে দিচ্ছি, তোমরা এটা একটু ভালো করে বুঝবে যে কোথায় Q1 Q2 এবং R1 R2 সম্পর্কটা একটু ভালো করে বুঝে নাও। কুলম্বস ল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। Q1 Q2 দুটো চার্জ আছে এবং তাদের মাঝে ডিস্টেন্স, আমি জাস্ট একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম মাত্র, হ্যাঁ, এটা কোনো স্কেলিং এর হিসাব করা হচ্ছে না, এবং ডিস্টেন্স হচ্ছে R। তো কুলম্ব যেটা করলেন যে Q1 এর সঙ্গে প্রপোর্শনাল, Q2 এর সাথে প্রপোর্শনাল, এবং Q1 এর সাথে প্রপোর্শনাল, Q2 এর সাথে প্রপোর্শনাল, এবং প্রপোর্শনাল টু 1/r²। এটা উনি এক্সপেরিমেন্টালি পেলে এখান থেকে ম্যাথমেটিক্সের এই প্রপোর্শনালিটি সাইন তোলার সহজ উপায় আছে, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নিয়ে আসা। তো উনি একবারে সমস্ত ঝামেলা চুকিয়ে দিয়ে যেটা করলেন সেটা হচ্ছে কে একটা কনস্ট্যান্ট নিয়ে এলেন, Q1 Q2 বাই r²। এটা কিন্তু মাথায় রেখো, হ্যাঁ, যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কিভাবে তুলতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। প্রত্যেকটার জন্য তুমি আলাদা আলাদা করে তুলতে পারো, একটা করে কনস্ট্যান্ট এক্সট্রা আসবে, সেই প্রত্যেকটা কনস্ট্যান্টকে তুমি কে হিসাবে ট্রিট করতে পারো। ওকে, তাহলে এই যে কে একটা কনস্ট্যান্টকে উনি ইন্ট্রোডিউস করলেন, সেই এটা তো একটা কি বলবো, একটা মানে আছে তো নাকি? অবশ্যই মানে আছে। কি মানে আছে সেটা তো আলোচনা হবেই, যে কেন এই কনস্ট্যান্টটা এলো। এটা খুব ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট এটা। এবং এর সাথে দেখো একটা পুরনো কথা মনে করিয়ে, তোমরা মনে করে ফেলতে পারবে, এটা এফসি, এফজি, গ্র্যাভিটি। গ্র্যাভিটির ফরমেশনটা মনে করে দেখো, সাম কনস্ট্যান্ট থাকে যেটাকে আমরা জি বলি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। বস্তুটার ভর m1 m2 এবং r² নিচে, একদম সিমিলার, তাই না? নেচার এই ধরনের সিমিলারিটি পছন্দ করে, নেচারে এই ধরনের সিমিলারিটি প্রচুর আছে। এই যে দুটো ল অফ ফোর্স, এই দুটো কিন্তু ফান্ডামেন্টাল চারটের মধ্যে দুটো, এবং এরা প্রায় ম্যাচিং। শুধু Q1 এর জায়গায় M1 হয়েছে, Q2 জায়গায় M2 হয়েছে, এবং এই কনস্ট্যান্টের জায়গায় G চলে এসেছে, একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট চলে এসেছে। গ্র্যাভিটেশনে আমরা দেখেছি এটা একটা বিরাট ইম্পর্টেন্ট একটা জিনিস, গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট। তো স্বাভাবিকভাবেই এটা এক্সপেক্টেড যে কেউ একটা বড় রকমের কিছু একটা আমাদের দেবে। স্টেটমেন্টটা দেখো কি বলা হচ্ছে না, দুটো স্থির বিন্দু আধান যদি হয়, অবশ্যই বিন্দু আধান হতে হবে, এক্সটেন্ডেড বড় হলে হবে না। এক্সটেন্ডেড আধান বলতে ধরো এরকম একটা বড় কিছু একটা আছে, তো এক্সটেন্ডেড আধান হলে তার চার্জের তো তুমি হিসাব পাবে না, কারণ ধরো এখানে কিছু একটা Q1 পরিমাণ চার্জ আছে, তো ডিস্ট্রিবিউট হয়ে যাবে চারদিকে। তো Q1 তো তুমি এখানে শুধু একমাত্র পাবে না, এখানেও কিছু ছড়িয়ে যাবে। তো সেই জন্য বলা হচ্ছে বিন্দু আধান, মাথায় রাখো বিন্দু আধান। তো বিন্দু আধানের জন্য এটা হবে, আমাদের এক্সটেন্ডেড ব্যাপারটা হবে না। তো বিন্দু আধানের জন্য ক্রিয়াশীল দুটো বিন্দু আধান নিচ্ছি আমরা। ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, এখানে এটা খুব ইম্পর্টেন্ট কথা, আকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে, কারণ
এই যে Q1 এবং Q2 এদের কি নেচার আমরা কিন্তু সেটা জানি না বা সেটা বলছি না। অ্যাকচুয়ালি যখন কোনো ল তৈরি করা হয় সেই লতে শুধুমাত্র আকর্ষণ বা বিকর্ষণ বা কোনো একটা কিছু স্পেশাল কিছুর কথা বলা হয় না, স্পেশাল নয়, লতে স্পেশাল আসে না, স্পেশাল আসে না বরঞ্চ জেনারেল আসে। তো জেনারেলাইজেশন যখন করবো তখন আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ যে বল সেই বলের মান কিসের উপর নির্ভর করে? তাদের আধানের পরিমাণের গুণফল, আধানের পরিমাণ Q1 এবং Q2, তাহলে এফসি প্রপোর্শনাল টু Q1 Q2 লিখতে পারি এবার স্টেটমেন্ট অনুযায়ী, এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গ বর্গ নয় ডিস্টেন্স আর, তাদের বর্গের ব্যস্তানুপাতিক প্রপোর্শনাল টু 1/r²। এটা গেল মান, এটা শুধুমাত্র মান বোঝানোর জন্য এইটুকু স্টেটমেন্ট। পরের অংশটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেহেতু বল মানে ফোর্স একটা ভেক্টর, সুতরাং এই ডিরেকশনটাও আমাদের জানা খুব জরুরি। তো সেই জন্য এখানে আমাদের ডিরেকশন সম্পর্কে আইডিয়া করতে হবে যে এই বল আধান দুটির সংযোগী রেখা বরাবর, সংযোগী রেখা কোনটা? এই যে সংযোগী রেখা, এই যে মাঝে যে রেখাটা আমি একটু আগে ড্র করে ফেলেছি, এই রেখা বরাবর ক্রিয়া করে, গুড, এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এই যে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে সেটা হচ্ছে আমাদের যে ওই যে কনস্ট্যান্টটা রয়েছে এই কনস্ট্যান্টটা বলে দেবে, এই কনস্ট্যান্টটাই বলে দেবে যে কুলম্বস লতে যেটা পাচ্ছিলাম আমি আবার লিখছি কে ইন্টু Q1 Q2 বাই r²। এই যে কনস্ট্যান্টটার কথা বলা হয়েছে আমাদের, এই কনস্ট্যান্টটা হচ্ছে মাধ্যমের প্রকৃতিকে ডিনোট করবে, মাধ্যমের প্রকৃতিকে ডিফাইন করবে যে কেমন মাধ্যম। সি দিই, হ্যাঁ এখন অব্দি সি দিচ্ছি, এরপর শুধুমাত্র এফি লিখব। তো এই বল দুটির আধান দুটির বল আধান দুটি সংযোজী রেখা বরাবর ক্রিয়া করে। তো আমরা আগেই ছবিতে দেখছিলাম যদি আকর্ষণ করে তাহলে বল দুটো পরস্পরের দিকে তীর চিহ্ন হবে, আর যদি বিকর্ষণ করে তীর চিহ্ন বাইরের দিকে, তাই না? এবং কখন আকর্ষণ করবে? যখন Q1 এবং Q2 বিপরীত আধান হবে, একটা প্লাস একটা মাইনাস, এবং বিকর্ষণ করবে কখন? যখন সেম হবে, অর্থাৎ দুটোই প্লাস দুটোই মাইনাস। ক্লিয়ার? কুলম্ব কিন্তু এই জিনিসগুলোকে একদম পরিষ্কারভাবে আইডেন্টিফাই করে দিলেন। এখন এই 1/r² মানে আমরা যদি একটা ছোট্ট করে প্লট করি, 1/r² যখন বললাম, ডিস্টেন্সের সঙ্গে যদি আমরা প্লটটা করি তাহলে কি দেখব? এটা হচ্ছে আমার ডিস্টেন্স মাপা হচ্ছে r দিয়ে, এবং এটা হচ্ছে আমাদের ফোর্স। দ্যাটস গুড। তো আমরা জাস্ট অন্যান্য Q1 Q2 কে ফিক্স করে দিয়েছি, হ্যাঁ। তো Q1 Q2 কে যদি ফিক্স করা হয়েছে, শুধু আমরা rটাকে বদলাম। ধরো আমি এখানে কিছু নাম্বারিং করে দিচ্ছি, মনে হচ্ছে 1 2, এটা 1 2 লিখলাম, আচ্ছা এটা 1 2 3 4 5 এটসেট্রা। তো যখন 1 তখন f এর ভ্যালু কত হচ্ছে? 1। আমি Q1 Q2 কে সব বাদ দিয়ে বলছি, তো 1/r² যেহেতু 1, সুতরাং বিন্দুটা কোথায় আসবে? এরকম একটা জায়গায়, বা আমি একটু 1টাকে একটু উঁচুতেই করি, এটা 1, তাহলে এই বিন্দুটা এখানে চলে এলো। দেখো গ্রাফ প্লটিংও শিখে যাবে এখান থেকে, শিখে নাও, খুব মজার বিষয়। যদি 2 আসে তাহলে 1/4, 1/4 মানে কত? 0.25। খেয়াল করে দেখো, জাস্ট সেন্টিমিটার 1 সেন্টিমিটার বা 1 একক সরানোর ফলে ও নেমে এসেছে কোথায়? 1/4, মানে ধরে নাও মোটামুটি এরকম জায়গায়, অর্থাৎ এই বিন্দুটা। তারপরটা কোনটা হবে? 3 হলে 1/9, একদম এরকম জায়গায়। 4 হলে 1/16, আরো কাছে, মানে নিচের দিকে নামছে। আমি যেগুলো অ্যাড করি তাহলে কি হবে দেখি, অ্যাড করলে গ্রাফটা অনেকটা এইরকম দেখতে হবে। বুঝতে পারছো যে এটা কিন্তু কিন্তু এটা কোনোদিন শেষ হবে কি? শেষ হবে না। তুমি যে ভ্যালুই নাও না কেন, ফোর্সের মান খুব কম হতে পারে। ধরো তুমি নিলে 8 সেন্টিমিটার দূরে, তাহলে 1/64, অর্থাৎ বলটা ক্রমশ কমবে, কিন্তু শূন্য হবে কোথায়? একমাত্র শূন্য আমরা করতে পারি ইনফিনিটি। ম্যাথমেটিক্যাল ইনফিনিটি নয়, এটা এটা ফিজিক্যাল ইনফিনিটি, দুটো আলাদা জিনিস। ফিজিক্যাল, বাস্তব,
ফিজিক্যাল ইনফিনিটি, আর একটা আছে ম্যাথামেটিক্যাল ইনফিনিটি, যেটার কোনো আমরা তার পরিসীমা পাবো না, সীমা পরিসীমা নেই, কিন্তু ফিজিক্যাল ইনফিনিটিকে আমরা বুঝতে পারবো। আমরা মোটামুটি ভাবে 1/64, এবার যদি কেউ যদি নেয় যে না আমি 800 নেবো, তাহলে দেখবে আরো 4টে শূন্য চলে আসবে, 1 2 3 4, রিয়েলি মানে তার কোনো এফেক্টই পাওয়া যাবে না। আমরা ওটাকে মোটামুটি আমাদের ফিজিক্যাল ইনফিনিটি ধরে নেব, যেখানে গিয়ে আর এফেক্ট মানে মাপা সম্ভবই না আর, কত ডিস্টেন্স বাড়াবো। কিন্তু ফিজিক্যালি তো আমরা এভাবে বলতে পারি না যে যা ইচ্ছা একটা বহু ডিস্টেন্স নিলে, বহু দূর নিলে তারপরে গিয়ে হচ্ছে আমাদের এই বলটা কাজ করবে না বা ইত্যাদি। বিষয়টা সেখানে না, বিষয়টা হচ্ছে যে বলটা ম্যাথামেটিক্যালি এবং ফিজিক্যালি এটা অসীমে গিয়ে শেষ হবে। অর্থাৎ আমার যন্ত্র যদি ভীষণ সেন্সিটিভ হয়, তাহলে আমি অসীমে যদি নিয়ে যেতে পারি, তাহলে আমি বল পাবো না। সহজ কথা হচ্ছে এটা। তো কুলম্বস লটা আমরা দেখলাম, এফসি সমান সমান, আবার লিখছি ফর্মুলাটা, Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এই যে কেটা, এটা নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে, সামান্যতম হলো এই মুহূর্তে। কে কে নিয়ে ডিটেলস আলোচনা জায়গা আছে, আমরা তখন ডিটেলসে যাব। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা নির্ধারণ করে মাধ্যমে ভেদ্যতাটা কতটা, তড়িৎ ভেদ্যতা কতটা, এটা এটা বলতে পারো যে এই ডিসাইড করে ফেলে, বা মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কত হবে তার উপর এটা নির্ভর করে, সেটা বরঞ্চ বলাই ভালো। এসআই ইউনিট যখন নেওয়া হয়, তখন এসআই ইউনিটে কে এর ভ্যালুটাকে নেওয়া হয় 1/4 পাই এপসিলন। এই এপসিলনটা কি না, মাধ্যমে যে মাধ্যমটা তুমি নেবে তার একটা তো তাড়িতিক ক্ষমতা আছে। ক্ষমতা বলতে আমরা যেটাকে বলি তা তড়িৎ ভেদ্যতা। অ্যাকচুয়ালি তুমি ধরো এয়ার নিয়েছো বা ভ্যাকিউম নিয়েছো, তো আর একটা জায়গায় তুমি নিয়েছো হচ্ছে আর একটা অন্য কিছু, ধরে নাও কাঠের টুকরো, মেটেরিয়াল আলাদা, তাই না? যেহেতু মেটেরিয়াল আলাদা, সুতরাং এর তড়িৎ ভেদ্যতাও আলাদা হয়। এদের মধ্যে ধরো তুমি এখানে একটা চার্জ রেখেছো আর এখানে একটা চার্জ রেখেছো, এদের মধ্যে যে আকর্ষণ বল, আর একই চার্জ দুটোকে একই ডিস্টেন্সে রেখেছো, স্কেলিংটাকে জাস্ট ইগনোর করো, এর দুজনের মাঝখানে ডিস্টেন্স আর, এর দুজনের মাঝখানে ডিস্টেন্স আর, চার্জ দুটোরই সমান কিউ ওয়ান আর কিউ টু। দেখা যাবে যে বল কিন্তু আলাদা হচ্ছে, অত কথা নাই, কারণ কিউ ওয়ান কিউ টু এবং আর সব তো এক, বল আলাদা হবে। তার কারণ এই যে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে এই কে এর মানটা নির্ভর করছে, যেটা হচ্ছে 1/4 পাই এপসিলন। সাধারণভাবে ভ্যাকিউমের জন্য আমরা এপসিলন জিরো লিখি সবসময়, আর এটা যে কোনো মিডিয়াম, তাই এটাকে এপসিলন হিসাবে লিখবো, কোনো অসুবিধা নেই। তো এই জায়গাটা চলে এলো আমাদের 1/4 পাই এপসিলন, এটা বারবার আসবে আমাদের এপসিলন জিরোর জন্য। ভ্যাকিউমের জন্য আসছে 1/4 পাই এপসিলন জিরো। দ্যাটস গুড, কোয়াইট গুড। কিন্তু প্রবলেমের সময় তো আমাকে নিউমেরিক্যালস বসাতে হবে। তোমাকে এপসিলন জিরোর মান হয়তো দিয়ে দিল, মাথায় রাখো এটা ভ্যাকিউম বা এয়ারের জন্য, অনলি ফর ভ্যাকিউম অ্যান্ড এয়ার, এই যে হিসাবটা। তো সেটা কত, মোটামুটি ভাবে তুমি এটা লিখতে পারো 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এই গোটা কেটা, এই কনস্ট্যান্টটা কিন্তু এপসিলন জিরো নয়। এই কে এর গোটা ভ্যালুটাকে তুমি লিখতে পারো কখন, যখন তোমাকে ভ্যাকিউম বলা আছে বা কিছু বলা নেই। কোনো মিডিয়ামের কথা যদি বলা না থাকে, তুমি ভ্যাকিউম হিসেবে নিতেই পারো, কোনো অসুবিধা নেই, বরঞ্চ সেটাই এক্সপেক্টেড। আর যদি তোমাকে মিডিয়াম বলে দেয়, তাহলে তোমাকে এপসিলনের উপর নির্ভর করতে হবে, এখানে এপসিলনের ভ্যালু বসিয়ে তোমাকে যা পাবে তাই, যা ভ্যালু আসবে সেটাই আসবে। তো এটা একটা আইডিয়া মাত্র। এখন এই এপসিলন কে থেকে আবার এপসিলন চলে এলো, একটা ছিল আগের কনস্ট্যান্ট, আবার নতুন চলে এলো এপসিলন এলো। তো এপসিলন নিয়েও আলোচনা কন্টিনিউয়াসলি আমাদের চলতে হবে। তো মোটামুটি ভাবে এটা তো এসআই তে আমরা আলোচনা করলাম, এবং সিজিএস এ কিন্তু মজাটা একটু আলাদা। সিজিএস এ শূন্যস্থান বা ভ্যাকিউমে কে এর ভ্যালুটা হয় 1। তাহলে সিজিএস এ আমাদের ফোর্স ল, অর্থাৎ কুলম্বস ফোর্স ল হয়ে যাচ্ছে কিউ1 কিউ2 বাই আর স্কয়ার। এটা ভ্যাকিউম, ভ্যাকিউম ভ্যাকিউমে এটা হয়ে যাচ্ছে কিউ1 কিউ2 বাই আর স্কয়ার। কে এর কোন মান নেই, তোমরা ভাবতেই পারো যে তাহলে আমরা কেন এসআই টা নিতে যাচ্ছি এত ঝামেলা করতে গিয়ে। ওই যে একটা ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল ফলো করতে হয় আমাদের, সিস্টেম অফ ইন্টারন্যাশনালে,
সেটা করতে হবে, না হলে এক একটা ইউনিট এক এক রকম ভাবে কাজ করলে খুব মুশকিল হয়। হতে পারে জটিলও, অসুবিধা নেই, কিন্তু একই ইউনিট যেন হয়, না হলে খুব সমস্যা হয়। ওই জন্য সিজিএসটা, যদিও সিজিএস ইউজ করাটা সুবিধাজনক ইলেকট্রোস্ট্যাটিক্সে বা ইলেকট্রোডাইনামিক্সে, তবুও আমাদের উপায় নেই, এক একজন একটা ইউজ করলে খুব সমস্যা। যখন আমরা সিজিএস ইউনিট নিচ্ছি তখন কিন্তু চার্জ ইউনিট কি হয়ে যাবে, চার্জ কিউ, কিউ এর ইউনিট তখন হয়ে যাচ্ছে ইএসইউ। ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যেটাকে স্ট্যাট কুলম্ব বলে। কি বলে? স্ট্যাট কুলম্ব। ওকে, এই যে আর্ট ডিস্টেন্সটা, আর্টকে আমরা কি দিয়ে মাপবো? অবশ্যই সেন্টিমিটার, তাই না? আর্ট তো সেন্টিমিটার ডিস্টেন্স, এবং ফোর্স যেটা সেটা কত মাপবো বলো দেখি, কত? ফোর্স ইউনিট কি হয় সিজিএস এ? তোমরা জানো তো, ডাইন। এসআই তে কি ছিল তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এসআই তে যদি হয় এটা সিজিএস, তাহলে এসআই তে ইউনিট গুলো দেখিনি একবার। এসআই তে যদি লিখি তাহলে আসছে কুলম, যেটাকে সি দিয়ে লেখা হয়, আর মানে মিটার, এবং ফোর্স নিউটন। এবং এই যে কুলম বিষয়টা, এটা কিন্তু কোনো ফান্ডামেন্টাল ইউনিট নয়। প্রথম কথা জেনে রাখো, এটা ফান্ডামেন্টাল ইউনিট নয়। ফান্ডামেন্টাল ইউনিট লিখলে কি লিখবো? ফান্ডামেন্টাল ইউনিট যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইউজ করা সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। এ কুলম মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু টাইম, মানে সেকেন্ড বলতে পারো, সেকেন্ড বলাই ভালো, কারণ যেহেতু আমরা ইন্টারন্যাশনালে, ইন্টারন্যাশনাল তো অ্যাম্পিয়ার সেকেন্ড। গুড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার সেকেন্ড। যদি আমরা কি বলবো, কি ইউনিট বলতে, ফান্ডামেন্টাল ইউনিটকে যদি ইউজ করতে চাই, আসলে অ্যাম্পিয়ার মানে হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা মানে চার্জ বাই টাইম, এটাই হচ্ছে এর ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার, এবং এটা আমার ফান্ডামেন্টাল ইউনিট। তো চার্জ সমান সমান অ্যাম্পিয়ার ইন্টু টাইম, টাইম হচ্ছে সেকেন্ড, হয়ে গেল। মিটার ফান্ডামেন্টাল, নিউটন ফান্ডামেন্টাল নয় যদিও, কিন্তু আমরা নিউটনটাকে নিউটনই রেখে দিচ্ছি। আমরা তো বলবিদ্যা নিয়ে আলোচনা করছি না যে নিউটনকে ভেঙে চুরে একা করবো, এটা তো আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে এই অংশটুকু, কুলম কিভাবে কাজ করছে, মানে চার্জ কিভাবে কাজ করছে। তো আপেক্ষিক তড়িৎভেদ্যতা নিয়ে আমাদের আলোচনাটা করতেই হবে, কারণ এর উপর অনেক প্রবলেম আসে আমাদের, বিষয়টা বুঝে নিতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। তো এই জন্য দেখো আমি দুটো পাত্র রেখেছি, অ্যাকচুয়ালি ভালো হয়নি পাত্র, বাট পাত্র। তো পাত্রগুলো কি করা আছে, একটা আমি জল দিয়ে ভর্তি করে দিয়েছি, জল দিয়ে ভর্তি করে দিয়েছি, এখানে গ্যাপিং রাখলাম, কেন রাখলাম একটু পরে বুঝতে পারবে। আর একটাতে আমি কোনো একটা তেল দিয়েছি, জলে তেলে বিষ খায় না জানি, তো জল আর তেল দিয়েছি। জল আর তেল দুটো আলাদা জিনিস, সুতরাং এদের যে পারমিটিভিটি বা তড়িৎভেদ্যতা আলাদা হবে। ধরে নিই এটা তড়িৎভেদ্যতা এপসিলন ডাব্লিউ, ওয়াটার। এপসিলন ডাব্লিউতে সমস্যা হচ্ছে বারবার না ওই একই জিনিস নিয়ে টানা হেঁচড়া করা ভালো লাগে না। এপসিলন ওয়ান করি, এপসিলন ওয়ান, আর এর তড়িৎভেদ্যতাটা আমি লিখছি এপসিলন টু। এখন কি করলাম, দুটো চার্জ, দুটো সুন্দর দেখে চার্জকে আমরা নিয়ে আসছি, কিউ ওয়ান এবং কিউ টু। এদের মাঝে একটা ডিস্টেন্স আছে, সেটা হচ্ছে আর। আমরা এই মাধ্যমে অর্থাৎ জলের মধ্যে আমরা কি করলাম, যে ফোর্স কত হবে সেটা কুলম্বস ল থেকে ক্যালকুলেট করতে পারবো। সবই দেওয়া আছে দেখো, আশা করি তোমরা লিখে ফেলছো। এফ ওয়ান ধরে, ওয়াটারটাকে ওয়ানই ধরে নিচ্ছি আমি, এটা 1 নম্বর পাত্র, এটা 2 নম্বর। কত হবে? 1/4 পাই এপসিলন ওয়ান, এবং এটা কি হবে, কিউ ওয়ান কিউ টু চার্জ আছে, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। দ্যাটস গ্রেট। আর একটা কথা হবে এফ টু, এফ টু কত হবে, কিউ ওয়ান কিউ টু 4 পাই এপসিলন, মানে ওই একই ফর্মে আর কি, 4 পাই এপসিলন টু ইন্টু আর স্কোয়ার। তাহলে এই বল দুটো কিন্তু আলাদা হবে। এক্সপেরিমেন্ট করে দেখো, যদি দেখা যায়, তুমি কখনো যদি করতে পারো, করার সুযোগ আসে, এই ধরনের এক্সপেরিমেন্ট করা একটুখানি জটিল, কিন্তু
বিজ্ঞানীরা করেছেন অবশ্যই, তো শুধুমাত্র মুখের কথা নয়। তো F1 F2 দুটো আলাদা হয়ে যাচ্ছে শুধুমাত্র দেখো ε1 আর ε2 এর জন্য। Q1 Q2 বাই r স্কয়ার তো দু ক্ষেত্রেই সমান, তাই না? তো আমি চার্জগুলোকে আবার এখানে রেখেছিলাম একই ডিস্টেন্সে Q1 Q2, ডিস্টেন্স হচ্ছে r ইত্যাদি। একবার আমি কি করলাম, চার্জগুলোকে আমি শূন্য স্থানে রেখে দিলাম, Q1 Q2 মাঝের ডিস্টেন্স r। তাহলে শূন্য স্থানের তড়িৎভেদ্যতা কত? ε0। সেক্ষেত্রে তাহলে F0 যেটা, যেটা হচ্ছে আমাদের F0 মানে ভ্যাকিউমে যেটা আমাদের ফোর্স, সেটা কত? 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই r স্কয়ার, তাই না? এইবার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে F0 তুলনায় F1 এবং F2 কতটা কম বা বেশি সেটা নির্ণয় করব। আপেক্ষিক তড়িৎভেদ্যতা গেল কোথায়? অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, একটু অপেক্ষা করতে হবে। বিজ্ঞানের ইতিহাস তো 2-4 দিনের নয়, হাজার হাজার বছর। তো সেখানে তুমি 2-4 মিনিট ওয়েট করতেই পারো। তা F0 বাই F1 করে দিই, কি হবে? খেয়াল করে দেখো, এই টার্ম এবং এই টার্ম যেহেতু ডিভাইড করছে এবং দুটো ইকুয়াল, এরা দুটো কি হবে? শেষ, এদের খবর শেষ। 4π-রাও শেষ হয়ে গেল। F0 এর জন্য রয়েছে 1/ε0, যেটা নিচে চলে এলো, আর F1 এর জন্য রয়েছে 1/4πε0, মানে ε1 উপরে উঠে গেল। দেখলে, এই যে রেশিওটা চলে এলো সেটাকে আমরা বলছি রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এটা 1 লিখে দিচ্ছি মাথায়, যেটা 1 নম্বর মিডিয়ামের জন্য। একইভাবে F0 বাই F2 কত হবে? ε2 বাই ε0, যেটা হচ্ছে পারমিটিভিটি, রিলেটিভ অবশ্যই, রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা কোন মাধ্যমে? মাধ্যম 2 এ। অর্থাৎ আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলতে কার সাপেক্ষে? আপেক্ষিক মানে কারো একটা সাপেক্ষে তোমাকে নিতেই হবে, এটা মাথায় রেখো। আপেক্ষিক মানে কারো একটা সাপেক্ষে, সেখানে আমাদের কোনো একটা তো কিছু ফিক্সড করতে হবে যে এর সাপেক্ষে সবাইকে নেব, সেটা হচ্ছে আমাদের ভ্যাকিউম বা শূন্যস্থান। তো এই ভ্যালু আর এই ভ্যালু তো আলাদা। এখন আমরা কিভাবে ফোর্স ল গুলোকে হিসাব করব? দেখো, এখান থেকে অনেক কিছু ফর্মুলা আমরা কিন্তু খুব সহজে পেয়ে যাব। প্রথম কথা, যদি আমাদের শূন্যস্থানে জানা থাকে, এটা স্কয়ার নয়, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে দিই, স্কয়ার ভুল করে দেবে, কাজ কারবার লিখে ফেললে এটা পরে যখন পড়তে গেলে, তখন পড়তে গিয়ে দেখলে যে এটা তো স্কয়ার, কি যেন হলো ব্যাপারটা, একটা কিছুতেই ম্যাচ করতে পারবে না, তখন প্রবলেম, ভুল হবে। তো তোমাকে ধরো আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলে দিয়েছে এবং বলে দিয়েছে শূন্যস্থানে বল এত, তাহলে ওই মাধ্যম যার আপেক্ষিক তড়িৎভেদ্যতা এরকম কিছু একটা, তার সেই মাধ্যমে যদি আমি চার্জগুলোকে নিয়ে যাই তাহলে বল কত হবে? দেখো, সহজ। F2 সমান সমান F2, এবার আমি ইন জেনারেল করে দিচ্ছি, আর F1 আর টানবো না। সহজ কথা হচ্ছে এটা, বারবার F1 টানা ঠিক ব্যাপার, মানে F0 বাই F সমান সমান এপসিলন r। তাহলে F সমান সমান কত এলো? F0 বাই এপসিলন r। তাহলে এই ভ্যালুটা যদি একের চেয়ে বেশি হয়, তাহলে মাধ্যমে, যে মাধ্যমে নিচ্ছ তুমি, সেই মাধ্যমে কি হবে? বলের পরিমাণ কমে যাবে, তাই না? বলের পরিমাণ কমে যাবে, কারণ নিচে তো একটা বড়, মানে গ্রেটার দ্যান 1 টার্ম আসছে, সুতরাং বল কমে যাবে, মিডিয়ামে কমে যাচ্ছে। এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের করতে হবে, আসবে। ওকে, তো মনে হয় এইটুকু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। ও, আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এপসিলন আর, যেটা এপসিলন আর মানে হচ্ছে এপসিলন বাই এপসিলন জিরো, দুটো সেম রাশির রেশিও, তাই এর একক ইউনিট কত হবে? নেই, এর ইউনিট নেই, কারণ এরা রেশিও মাত্র, তাহলে ইউনিট তো নেই, তাহলে মাত্রা কি হবে? মাত্রাও নেই। এপসিলন আর এর কোনো মাত্রা নেই, ইউনিট নেই, কিছু নেই। ক্লিয়ার? তো রিলেটিভ পারমিটিভিটির উপর কিন্তু প্রবলেম তোমাদের করতে হবে। তোমরা বই খুলে দেখো, এখানে ওই ধরনের প্রবলেম বেশ কিছু আছে।
তোমরা যে কোনো বই, আমি বলছি না এই বই ভালো এই বই খারাপ সেটা বলবার অধিকার আমার নেই, বা সেটা বলতেও আমি চাই না, সব বই ভালো। ওটা দেখো এই ধরনের প্রবলেম আছে, প্রবলেমগুলো করার চেষ্টা করো। নেক্সট ডেতে আমরা আরো একটু এগোনোর চেষ্টা করব।